সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনা রশিদ, সহকারী অধ্যাপক, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। মহামারী করোনার মধ্যে আমরা যে অনলাইন ক্লাস নিচ্ছি মীর আব্দুল করিম কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে মজুরি ও বেতন বিবরণী ছক এবং মজুরি এবং বেতন বিবরণী সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা অঙ্কের একটা সমাধানে আসবো আর কি। প্রফেসর আব্দুল মুতালিব, প্রফেসর ওয়ালিউল্লাহ, প্রফেসর আব্দুল মজিদ বিশ্বাস ও অন্যান্যদের লেখা বইয়ের 1072 পৃষ্ঠা 2 নম্বর অঙ্ক। এখানে অঙ্কে সমস্যা আছে 2012 সালের জুন মাসের কর্মী টুটুল, খায়রুল ও হাদের হিসাব বিভাগ হতে নিম্নরূপ তথ্য পাওয়া যায়। মূল মজুরি টুটুল 1000, খায়রুল 1200, হাদি 1400। চিকিৎসা ভাতা টুটুল 200, হাদি 200, টুটুল 200, খায়রুল 200, হাদি 400। মহার্ঘ ভাতা মূল বেতনের প্রত্যেকে 60%, যাতায়াত ভাতা মূল বেতনের প্রত্যেকে 20%, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূল মজুরির 10% হারে, ওভারটাইম টুটুল 200 টাকা, খায়রুল 180 টাকা, হাদি 120 টাকা। প্রভিডেন্ট ফান্ডে হতে অগ্রিম, প্রভিডেন্ট ফান্ড হতে অগ্রিম টুটুল 50, খায়রুল 40 এবং হাদি 60 টাকা। অগ্রিম মজুরি কত? টুটুল 100, খায়রুল 120, হাদি 150। তো এই সমস্যা থেকে আমরা এখন কি করব? মজুরি বিবরণী তৈরি করব। টোটাল মজুরি কত, মোট কর্তন কত এবং নিট মজুরি কত, এটা আমরা বের করব। তো এই নিট মজুরি বের করার আগে আমাদের কিছু কাজ আছে। মহার্ঘ ভাতা এবং যাতায়াত ভাতা, এটা পার্সেন্টেজে আছে, আমরা অঙ্ক করার সময় এটা দেখাই দেব এবং পরে আমরা ওইটা পার্সেন্টেজ গণনা কার্যে দেখাবো। আচ্ছা, আমরা এখন ছকে আসব। ছকে আসলে আমাদের এই একটা ছক, মজুরি ও বেতন বিবরণীর ছক। আমরা এখানে লিখছি মজুরি বিবরণী। ছকটাকে উপরে 3 ভাগে ভাগ করে নিয়েছি। শ্রমিকের বিবরণী, শ্রমিকের বিবরণী এখানে 3টা অংশ আছে: ক্রমিক নম্বর, নাম, পদবি। শ্রমিকের বিবরণীতে আছেন ক্রমিক নম্বর, নাম, পদবি। আচ্ছা, নাম আর পদবি, ক্রমিক নম্বর এখানে আছে মোট 3 জন। তাহলে আমরা ক্রমিক নম্বরে লিখছি 1, 2, 3। প্রথম জনের নাম টুটুল, দ্বিতীয় জনের নাম খায়রুল, তৃতীয় জনের নাম হাদি। পদবি কি? প্রত্যেকে হলো শ্রমিক, 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 প্রত্যেকেই শ্রমিক। তো এই গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশ উপার্জন সমূহ। উপার্জন সমূহ হিসাব করতে গেলে উপার্জনের যে আমাদের কত রকমের উপার্জন আছে সবগুলো আমরা আগে গুণে নেব, কত রকমের আইটেম আছে, তার সঙ্গে একটা ঘর বেশি মোটের ঘরটা যোগ করব। তাহলে এই অঙ্কের প্রশ্ন অনুসারে আমরা পাইছি কি? মূল মজুরি, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, ওভারটাইম। তাহলে মোট পাইলাম কত? 5টা। আর মোটের ঘর একটা নিলাম, তাহলে মোট হলো 6টা। এটা হলো মোট। তাহলে 6টা ঘর হলো। তাহলে আমরা ঘর নিলাম মূল মজুরি, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, ওভারটাইম, মোট। তাহলে এখানে উপার্জনের ঘর পেয়ে গেলাম 6টা।
এবারে কর্তন সময়ের ভিতরে আছে 3 রকমের কর্তন। একটা আছে কি প্রভিডেন্ট ফান্ড, আরেকটা আছে অগ্রিম মজুরি, আর একটা আছে হলো কি প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম। তাহলে মোট 3টা। এখানে আবার মোটের জন্য একটা ঘর আমরা রাখবো, তাহলে 4টা ঘর হয়ে গেল। এই অংশ শেষ হওয়ার পরে আমরা কি করছি, নিট মজুরি। নেট মজুরি, চেক নম্বর, স্বাক্ষর। তাহলে এই আমাদের ছক, ছকে আমরা কিভাবে এবার বসাবো এটা তোমরা লক্ষ্য করো। তাহলে প্রশ্নে বলা আছে মূল মজুরি একজনের 1000, একজনের 1200, একজনের 1400। তাহলে আমরা মূল মজুরির ঘরে মূল মজুরি বসাবো। টুটুল 1000, খায়রুল 1200, হাদি 1400। তাহলে সর্বমোট করলে হয় 3600। 3600। এরপরে আসছে হলো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা বলা আছে, এখানে বলা আছে প্রথম 2 জন 200 আর হাদি আছে 400। তাহলে 200, 200, 400, তাহলে সর্বমোট 800। এরপরে আছে কি মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতার সময় বলা আছে প্রত্যেকে মজুরির কি 60%, মূল মজুরির 60%। তাহলে এই 1000-এর 60% হলে 600, 1200 60% হলে 7720, 1400-র 60% 840। তাহলে এই সর্বমোট যোগ করলে হয় 2160। এরপরে যাতায়াত ভাতা আছে কি, যাতায়াত ভাতা বলা আছে মূল মজুরির 20%। তাহলে এই যে 1000-এর 20% 200, 1200-র 20% 240, 1400-র 20% 280। তাহলে সর্বমোট করলে হয় হলো 720। তাহলে উপার্জনের মোট হয়ে গেল। তাহলে আমরা এইদিকে এই দিক করে আবার প্রত্যেকটা যোগ করব। তাহলে 1000, 200, 1200, 1800, 2000, 2200 হলো সর্বমোট। এখানে আবার যোগ করে হলো কত, এখানে হলো 2540, আর এটা হলো 1400, 400, 840, 280, 220, সর্বমোট হলো 3140। তাহলে এইবার এইদিকে সর্বমোট যদি আমরা করি তাহলে যোগ করলে হয় 7880। এখানে হয় 7880। তাহলে আমরা এবার কর্তনের দিকে আসি। কি কি কাটছে? প্রভিডেন্ট ফান্ডে কাটছে হলো 10% মূল মজুরির। তাহলে মূল মজুরি আমাদের এখানে ছিল কত, মূল মজুরি ছিল 1000। তাহলে এই 1000-এর উপরে যদি 10% কাটা হয় তাহলে 100। দ্বিতীয় জনের 1200, 1200 যদি 10% কাটা হয় 120। হাদির ছিল 1400, 1400 যদি 10% কাটা হয় 140। তাহলে সর্বমোট হয় 360। আচ্ছা, এখন হলো অগ্রিম মজুরি। এটা টাকা দেওয়া আছে, অগ্রিম মজুরি যার যত টাকা দেওয়া আছে প্রশ্নে সেটা। হ্যাঁ, টুটুল 100, টুটুল 50, খায়রুল 40 আর হাদি 60। তাহলে সর্বমোট যোগ করলে 150। তাহলে এই দিকে আবার যোগ করব কর্তনে 100 আর 100 200 আর 50, 250। আর এটা হলো 240, 280, হাদি হচ্ছে 350, সর্বমোট করলে 880। তাহলে এবার আমরা নিট বেতন ও মজুরি হিসাব করব। নিট বেতন ও মজুরি হিসাব করতে গেলে মোট মজুরি থেকে মোট কর্তন বাদ দিয়ে দিলে যেটা পাওয়া যায় সেটা হলো নিট। তাহলে এখানে মোট পেয়েছি টুটুলের 2200 আর কর্তন পাইছি 250। তাহলে বিয়োগ করলে দাঁড়ায় হলো 1950। আচ্ছা, এরপরে খায়রুলের পাইছি 2540 টাকা মোট, 280 টাকা কর্তন বাদ দিলে হলো 2260। হাদির পাইছি 3140, মোট কর্তন ছিল 350। তাহলে 3140 থেকে 350 যোগ করলে থাকে 2790 টাকা।
তাহলে এখানে মোট করলে হয় 7,000 টাকা। তাহলে আমরা একটা মজুরি ও বেতন বিবরণীর অঙ্ক করলাম। তা আমরা মজুরি ও বেতন বিবরণীর অঙ্ক সাধারণত ছক অনুযায়ী উপার্জন সমূহ এবং কর্তন সমূহ হিসাব করে নিয়ে ঠিক এইভাবেই অঙ্কটা আমরা করব। তাহলে উপার্জন সমূহের ভিতরে মোট কত টাকা উপার্জন করলো সবগুলা টোটাল করব, কর্তন সমূহের মধ্যে মোট কত টাকা কর্তন করলো সেটাও আমরা এখানে হিসাব করব। মোট উপার্জন থেকে মোট কর্তন যদি বাদ দেওয়া হয়, যে টাকাটা আমাদের ব্যালেন্স থাকবে সেটা হলো নিট মজুরি বা বেতন। এখন যদি আমাদের প্রশ্নে থাকে যে মোট মজুরি কত, মোট কর্তন কত, নিট মজুরি কত, এটা আমরা ক্যালকুলেশন করি, এখানেই কিন্তু আমরা সব বের করতে পারছি। মোট মজুরি হলো কত, টোটাল 7,880, আর নিট মজুরি হলো 7,000, মোট কর্তন 880, এবং প্রত্যেককে আলাদা আলাদা যদি যায় তাহলে এর হলো মোট মজুরি 2,200, মোট কর্তন 250, নিট মজুরি 1,950। এইভাবে আমরা প্রত্যেকটা গণনা করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্ক তোমরা বাড়িতে চর্চা করবে, দেখবে, এবং এর সঙ্গে আবার একটা জাবেদা যুক্ত আছে। মজুরি ও বেতন বিবরণীর সময় একটা জাবেদা থাকবে। এখানে জাবেদায় তিনটা জাবেদা হয়, আমরা জাবেদার ছক কাটবো। জাবেদার ছকে কি তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, তারিখ, আচ্ছা, তারপরে আছে কি বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, জাবেদা। তাহলে এখানে তিনটা জাবেদা হয়। এটা নিয়মের ভিতরে আমরা আলোচনা করেছি, নিয়মের ভিতরে আছে তিনটা জাবেদা। প্রথম জাবেদাটা হবে মজুরি হিসাব ডেবিট, পদীয় মজুরি হিসাব ক্রেডিট। তাহলে এখানে তারিখ নাই, আমরা জাবেদা লিখব মজুরি হিসাব ডেবিট পদেয় মজুরি হিসাব ক্রেডিট। টাকা ছিল কত, টোটাল মোট মজুরি যেটা হবে, অর্থাৎ এই মোট মজুরির যোগফল দিয়ে এই অঙ্কটা করব। তাহলে এখানে ছিল কত, 7,880। তাহলে 7,880, 7,880। আমরা এখানে ব্যাখ্যায় লিখব কি, অনুমোদিত মজুরি হিসাবভুক্ত হলো, অনুমোদিত মজুরি হিসাবভুক্ত হলো। তাহলে প্রথম জাবেদা শেষ, আমরা দ্বিতীয় জাবেদায় আসব। দ্বিতীয় জাবেদায় এখানে আমরা এখানে করব পদেয় মজুরি হিসাব ডেবিট। এরপরে আমরা জাবেদায় লিখব কি, পদেয় ভাউচার হিসাব ক্রেডিট, পদেয় ভাউচার হিসাব ক্রেডিট। পদেয় মজুরি ছিল এখানে আমাদের 7,880, পদেয় ভাউচার নিট মজুরি কত ছিল, 7,000। এবার কর্তনগুলা, কর্তন কি কি ছিল, কর্তন ছিল প্রভিডেন্ট ফান্ড,
প্রভিডেন্ট ফান্ড হিসাব ক্রেডিট, এটা ছিল কত 360। তারপরে ছিল কি অগ্রিম মজুরি ক্রেডিট, অগ্রিম মজুরি হিসাব ক্রেডিট, এটা ছিল 380। আর একটা ছিল প্রভিডেন্ট ফান্ডে অগ্রিম, প্রভিডেন্ট ফান্ডে অগ্রিম হিসাব ক্রেডিট, এটা ছিল 150। তাহলে সর্বমোট ওইটার সঙ্গে মিলে গেল। এখানে নেট মজুরি ও বিবিধ কর্তন হিসাবভুক্ত করা হলো। ব্যাখ্যা: নেট মজুরি ও বিবিধ কর্তন হিসাবভুক্ত করা হলো। তাহলে আমরা দুইটা জাবেদা পাইলাম। এখন আরেকটা জাবেদা আছে, সর্বশেষ জাবেদা, এটাতে টাকা প্রদান করা হবে। তৃতীয় জাবেদা, সর্বশেষ জাবেদা টাকা প্রদান করলে এটা জাবেদা হয় প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, প্রদেয় ভাউচার প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে আমরা দেখাবো কত টাকা, যে টাকাটা প্রদান করলাম 7,000 টাকা। ব্যাখ্যায় লিখব নিট মজুরি প্রদত্ত হলো। নিট মজুরি প্রদত্ত হলো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা মজুরি বিবরণীর যে অঙ্ক এটা সম্পর্কে আলোচনা করলাম। এখানে আমাদের প্রথম কাজটা হলো কি, এখানে ছকটা করে নেব। ছক করার সময় প্রথমে যে 3টি ছক আছে, শ্রমিকের বিবরণী, এতে ক্রমিক নম্বর, নাম ও পদবি, ক্রমিক নম্বর, নাম ও পদবি থাকবে। এখানে ক্রমিক নম্বরে যদি 1-2 জন থাকে 1, 2, 3 জন থাকলে 1, 2, 3, 4 জন থাকলে 1, 2, 3, 4, এইভাবে ক্রমিক নম্বর লিখবো। আর যার যার নামের ঘরে কারোর নাম যদি এ হয় এ লিখবো, বি হলে বি, সি হলে সি, ডি হলে ডি। আর পদবি যে যদি কর্মচারী হয় কর্মচারী, শ্রমিক হলে শ্রমিক, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার, এভাবে বিভিন্ন পদবি যাদের যে পদবি থাকবে আমরা সেটা এখানে বসাবো। এরপরে উপার্জন সময়ের ভিতরে কোন কোন খাতে উপার্জন করছে সেগুলোর সঙ্গে আরেকটা মোটের ঘর আমরা যোগ করে নেব। তাহলে এখানে আমরা উপার্জন সময়ের ভিতরে ঘর পাইছিলাম হলো, এই অঙ্কে আমরা ঘর পাইছি হলো 5টা পাইছি, আর মোটের ঘর একটা আছে। এখানে ঘর পেলাম কি, মূল মজুরি, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, ওভারটাইম আর মোট। আর কর্তনের ভিতরে পেলাম কি, মোট 4টা, প্রভিডেন্ট ফান্ড, অগ্রিম মজুরি, প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম,
তো এইভাবে ছক করে নিলাম, ছকে আমরা সংখ্যা বসালাম, বসানোর পরে আমরা হিসাব নিকাশ যোগ বিয়োগ করে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যোগ বিয়োগ করলাম। যোগ বিয়োগ করার পরে সর্বশেষে একটা জাবেদা দেওয়া হলো। জাবেদা, প্রথম জাবেদাটা ছিল কি, যে মজুরির যে প্রথম জাবেদা সেটা ছিল মজুরি হিসাব ডেবিট, পদীয় মজুরি ক্রেডিট। এখানে সর্বমোট যেটা হইল সর্বমোট এটা। দ্বিতীয় জাবেদা হবে কি, যে পদীয় মজুরি হিসাব ডেবিট, পদীয় ভাষার ক্রেডিট, প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট, অগ্রিম মজুরি ক্রেডিট, প্রভিডেন্ট ফান্ডে অগ্রিম ক্রেডিট, অর্থাৎ কর্তনের যেগুলো থাকবে সেগুলো সব ক্রেডিট। হ্যাঁ, নিট মজুরি সহ কর্তন এইদিকে যা আছে, নিট মজুরি সহ কর্তন এটা সব ক্রেডিট, আর এই মোট মজুরিটা ডেবিট। এটা করে এখানে ব্যাখ্যা লিখবো, নিট মজুরি ও বিবিধ খরচ হিসাবভুক্ত করা হলো। সর্বশেষ জাবেদায় হলো কি, প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নিট মজুরি যেটা 7,000 টাকা, যে নিট মজুরি প্রদত্ত হলো। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, বেশি ঘোরাফেরা করবে না, স্বাস্থ্যসম্মতভাবে বেড়াবে, এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি।